নমস্কার। গল্পসঙ্গীত গল্পের আসরে সকল শ্রোতাবন্ধুকে স্বাগত জানাই। গল্পসঙ্গীত আজকের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প ডাগর মেয়ে। মুটিয়ার মাথায় মসিবর্ণ স্টিল ট্রাঙ্ক, তদুপরি লাল নীল ডোরাকাটা শতরঞ্জ জড়ানো এক বান্ডিল বিছানা। পশ্চাতে এক হাতে ছাতা, অন্য হাতে মাঝারি আকারের একটি চামড়ার ব্যাগ লইয়া হৃষ্টপুষ্ট নধর দেহ জনৈক মধ্যবয়স্ক ভদ্রলোক ফুলপুর গ্রামে প্রবেশ করিলেন। বেলা তখন ৩টা কিংবা ৩:৩০। আষাঢ় মাস, আকাশে মেঘ করিয়া রহিয়াছে। ছাতাটি তাই খুলিতে হয় নাই। রেল স্টেশন অধিক দূর নহে, ক্রোশখানেক মাত্র ব্যবধান। তথা হইতে হাঁটিয়াই আসিয়াছেন। গ্রামের মধ্যে প্রবেশ করিয়া মুটিয়া জিজ্ঞাসা করিল, কোন পাড়ায় যাবেন বাবু? পশ্চিম পাড়া। কাদের বাড়ি? বাবুটি কোনো উত্তর না করিয়া পথের উভয় পার্শ্ব দেখিতে দেখিতে আপন মনে চলিলেন। দুই ধারেই জঙ্গল, মাঝে মাঝে একখানি করিয়া বাড়ি। কিয়দ্দূর আসিয়া এক পুরাতন মজিয়া যাওয়া পুষ্করণী দেখিয়া বাবুটি সেইখানে দাঁড়াইলেন। পুকুরটির পানে চাহিয়া রহিলেন। মুটিয়া মুখ ফিরাইয়া বলিল, এ পশ্চিম পাড়া নয়, জেলে পাড়া। ও বলিয়া বাবুটি আবার পথ চলিতে লাগিলেন। আরো কিছু দূর আসিয়া এক প্রাচীন বটবৃক্ষ, সেখানে দাঁড়াইলেন। গাছটির পানে চাহিয়া রহিলেন। মুটিয়া আবার বলিল, বাবু আবার দাঁড়ালেন যে? এটা মোড়ল পাড়া। ও বলিয়া বাবুটি পুনর্বার অগ্রসর হইলেন। কিয়দ্দূর গিয়া মুটিয়া বলিল, এই পশ্চিম পাড়া আরম্ভ হলো বাবু, কোন বাড়িতে যাবেন? বাবুটি বলিলেন, চল না, দেখা যাক। মুটিয়া ভাবিল বাবুটি বোধহয় কোনো ভদ্র গৃহস্থের বাড়ি অতিথি হইবেন, তখন সে যেখানেই হোক। কিয়দ্দূর গিয়া সে বলিল, এইটে বিদ্যেভূষণ মশাইয়ের বাড়ি, তিনি মস্ত পণ্ডিত। আর কিয়দ্দূর গিয়া বলিল, এই চাটুর্যে বাড়ি, আগে এঁরাই ছিলেন গাঁয়ের জমিদার। বাবু তথাপি দাঁড়ান না দেখিয়া মুটিয়া অগ্রসর হইল। আরও কিছু দূর গিয়া বাবুটি আবার দাঁড়াইলেন। চতুর্দিকে জঙ্গলে ঘেরা একখানি ভাঙা বাড়ি, অধিকাংশই পড়িয়া গিয়াছে। এখানে ওখানে এগাত্রা দেওয়াল মাত্র দাঁড়াইয়া আছে। বাবুটি সেই ভগ্নাবশেষের পানে এক দৃষ্টে চাহিয়া রহিলেন। মুটিয়াও কিয়দ্দূরে গিয়া দাঁড়াইয়া রহিল। শেষে বিরক্ত হইয়া বলিল, কতক্ষণ দাঁড়াবো বাবু, কোথায় যেতে হবে চলুন। বাবুটি তাড়াতাড়ি চাদরের প্রান্তে চক্ষু মার্জনা করিয়া বলিলেন, আয়, চাটুর্যে বাড়িতে যাব। চাটুর্যে বাড়ি তো ছাড়িয়ে এলাম, সেই কালে বললেই তো হতো বলিয়া মুটিয়া ফিরিল। চট্টোপাধ্যায় ভবনে প্রবেশ করিয়া বাম দিকে বৈঠকখানা। বাবুটি সেই বৈঠকখানায় গিয়া উঠিলেন। বারান্দায় এক ভৃত্য বসিয়া তামাক খাইতেছিল। সে ইহাকে দেখিয়া হুঁকাটি নামাইল। বাবু জিজ্ঞাসা করিলেন, বাড়িতে কে আছেন হে? ভৃত্য বলিল, কর্তাবাবু আছেন। রমন কৃষ্ণবাবু? ভৃত্য একটু বিস্মিত হইয়া ইহার মুখপানে চাহিয়া বলিল, আগে না, তিনি তো স্বর্গে। তবে কে? হৃদয় কৃষ্ণবাবু আছেন? ভৃত্য বলিল, আগে না, তেনারও কাল হয়েছেন। হৃদয় কৃষ্ণবাবুর মধ্যম পুত্র বিনয় কৃষ্ণবাবুই এখন মালিক।
জ্যেষ্ঠপুত্র অতুলকৃষ্টবাবুও গত হয়েছেন। বাবুটি বলিলেন, বটে, তাঁরাও গত হয়েছেন। বিনয়বাবু বাড়ি আছেন তো? ভৃত্য বলিলেন, আগে তিনি ঘুমোচ্ছেন। ইহা শুনিয়া বাবুটির ওষ্ঠপ্রান্তে একটু হাসি দেখা দিয়া তৎক্ষণাৎ মিলাইয়া গেল। আর অধিক বাক্যব্যয় না করিয়া তিনি বৈঠকখানা ঘরে প্রবেশ করিলেন। মুটিয়ার মাথা হইতে বাক্স বিছানা নামাইয়া লইয়া বকশিস দিয়া তাহাকে বিদায় দিলেন। জুতা খুলিয়া চৌকির উপর পা তুলিয়া বসিয়া ভৃত্যকে বলিলেন, ওহে, তোমার নামটি কি বাপু? আগে আমার নাম কেষ্টধন মণ্ডল। আমরা সদগোপ। সদগোপ? বেশ বেশ। তা এক চিলিম তামাক খাওয়াতে পারো বাবা? আগে পারি বই কি, ব্রাহ্মণের হুকো। কিয়ৎক্ষণ পরে কৃষ্ণধন কলিকায় ফুঁ দিতে দিতে হুঁকাটি আনিয়া জিজ্ঞাসা করিল, বাবু কোথা থেকে আসছেন? উপস্থিত কলকাতা থেকে। নিবাস? আগন্তুক হাত বাড়াইয়া হুঁকাটি লইয়া বলিলেন, তোমার বাবু ঘুম থেকে উঠেছেন? আগে হ্যাঁ। কি করছেন? ঘুমিয়ে উঠে একটু বিশ্রাম করছেন। বাবুটির মুখে পুনর্বার একটু হাসি দেখা দিল। জিজ্ঞাসা করিলেন, বাবুকে আমার কথা বলেছ? আগে হ্যাঁ বলেছি। তিনি বললেন, বাবুটি কে, কোথা থেকে আসছেন, জিজ্ঞাসা করে আয়। তোমার বাবু আমায় চিনবেন হে, চিনবেন। যাও তাকে ডেকে আনো। আগন্তুক ধূমপান আরম্ভ করিলেন। ভৃত্য চলিয়া গেল। বৈঠকখানায় ঘড়িটিতে ঠং ঠং করিয়া 4টা বাজিল। থেলো হুঁকাটি হাতে ফুরুত ফুরুত করিয়া যিনি তামাক খাইতেছেন, তাহার নাম নন্দলাল চট্টোপাধ্যায়। এই গ্রামেই ইহার আদিবাস। কিয়ৎক্ষণ পূর্বে যে ভগ্নস্তূপের নিকট দাঁড়াইয়া চাদরের প্রান্তে চক্ষু মুছিয়াছিলেন, সেই ছিল ইহার পৈতৃক ভিটা ও জন্মস্থান। বিনয়বাবুদের সহিত জ্ঞাতি সম্পর্ক। 25 বৎসর পূর্বে স্কুল পলায়নের জন্য পিতৃব্যের নিকট জুতা খাইয়া খুড়িমার বাক্স ভাঙিয়া টাকা লইয়া পিতৃমাতৃহীনা নন্দলাল যখন পশ্চিমগামী হন, তখন তাহার বয়স 16 বৎসর মাত্র। পশ্চিম বলিয়া পশ্চিম, একেবারে দেশীয় রাজ্য ভাওয়ালপুর। কতক রেলে, কতক গরুর গাড়িতে, বাকি হাঁটিয়া। নবাব সাহেবের নিজস্ব আদালতে পেশকারি কর্মে নিযুক্ত। নদিয়া জেলা নিবাসী রামজয় বিশ্বাস নামক এক কায়স্থ ভদ্রলোক ভাওয়ালপুরে সপরিবারে বাস করিতেন। তিনি তখন সেখানে একমাত্র বাঙালি। ক্ষুধাতুর ছিন্নবসন কপর্দক শূন্য বালক নন্দলাল তাহারই নিকট আশ্রয় ভিক্ষা করিল। রামজয় দয়াপরবশ হইয়া খোরাক পোশাক 2 টাকা বেতনে নন্দলালকে নিজ গৃহে পাচক নিযুক্ত করিলেন। যাহারা ফার্সি জানে, রাজ্যে তাহাদের খ্যাতি প্রতিপত্তি দেখিয়া নন্দলালেরও শখ হইল সে ফার্সি পড়িবে। বেতনের 2টি টাকাই ব্যয় করিয়া প্রতিবেশী মুন্সি নেউল কিশোরের নিকট অবসর সময়ে প্রত্যহ সে উর্দু ও ফার্সি ভাষা শিক্ষা করিতে লাগিল। দেশে থাকিতে যে বালক বাগদেবীকে বাকতুল্য মনে করিয়া সর্বদা তাহার নিকট হইতে দূরে দূরে থাকিত, সেই বিদেশে উদরান্নের জন্য হীন কর্মে প্রবৃত্ত হইয়া লেখাপড়ায় আশ্চর্য মনোযোগ দেখাইতে লাগিল। 2-3 বৎসরেই সে উর্দু ও ফার্সি ভাষায় ব্যুৎপন্ন হইয়া উঠিল। তাহার মেধা ও অধ্যাবসায় দেখিয়া রামজয় ভারী খুশি হইয়াছিলেন।
পাচকবৃত্তি ছাড়াইয়া আদালতের নকল সেরেস্তায় 20 টাকা বেতনে তাহাকে একটি মুহুরিগিরি কর্ম করিয়া দিলেন। আরও 2-3 বৎসর পরে পেনশন লইয়া রামজয়ের দেশে ফিরিবার সময় উপস্থিত হইলে আদালতে নন্দলালের ওকালতি করিবার সনন্দের জন্য প্রধান কাজী মির্জা আসমত উল্লাহ খাঁ সাহেবকে তিনি ধরিলেন। খাঁ সাহেব ফার্সিতে নন্দলালের অসাধারণ অধিকার দেখিয়া সহজেই সনন্দ সহি করিয়া দিলেন। নবাব সরকার হইতে ভূমিদান পাইয়া রামজয় ভাওলপুরে যে গৃহখানি নির্মাণ করিয়াছিলেন তাহা 5 বৎসর মধ্যে মূল্য পরিশোধের মেয়াদে নন্দলালকে কোবালা করিয়া দিয়া তিনি দেশে চলিয়া আসিলেন। অল্পদিনেই নন্দলালের পসার জমিয়া গেল। ওকালতিতে বেশ অর্থোপার্জন হইতে লাগিল। গান্ধর্ব মতে এক সুন্দরী ষোড়শী রাজপুত বিধবার পাণিগ্রহণ করিয়া তিনি সুখে কালযাপন করিতে লাগিলেন। বিদ্যালয়ে কিঞ্চিত ইংরাজি শিক্ষা হইয়াছিল। এখন হইতে অবসর মতো সে বিদ্যারও চর্চা করিতে লাগিলেন। ফুলপুর হইতে নন্দলালের পলায়নের পর তাহার খুড়া কিছুদিন তাহার অনুসন্ধান করিয়াছিলেন। পৈতৃক সম্পত্তির অংশীদারকে তাহার এই অনুসন্ধান নিতান্তই ঢিয়েলা মারা গোছ হইয়াছিল। মুহুরিগিরি চাকরি হওয়ার পর নন্দলাল বাড়িতে প্রথম চিঠি লেখেন এবং মানি অর্ডার করিয়া খুড়ার নামে 2টি টাকা পাঠাইয়া দেন। খুড়া তখন প্রাপ্ত। খুড়তুতো ভাই সে টাকা সহি করিয়া লইয়াছিল। তখন হইতে মাঝে মাঝে চিঠিপত্র চলিত। তাহার উকিল হওয়ার সংবাদও গ্রামে পৌঁছিয়াছিল। রাজপুতনীকে গৃহে আনিবার পর হইতে নন্দলাল পত্রাদি বন্ধ করেন। এই রাজপুতনীর গর্ভে তাহার 2টি পুত্র ও একটি কন্যা সন্তান জন্মিয়াছিল, কিন্তু তাহারা কেহই শৈশব অতিক্রম করিতে পারে নাই। গত বৎসর রাজপুতনীও ইহধাম পরিত্যাগ করিয়া গিয়াছে। প্রথমটা নন্দলাল তাহার শোকে অত্যন্ত অধীর হইয়া পড়িয়াছিলেন, এখন সামলাইয়া উঠিয়াছেন। তবে ভাওয়ালপুরে আর মন টেকে না। টাকা কড়ি বিস্তর জমিয়াছে, কে তাহা ভোগ করিবে এই চিন্তাই এখন তাহার মনে প্রবল। সঞ্চিত অর্থে কিছু ভূসম্পত্তি ক্রয় করিয়া একটি স্বজাতিয়া ডাগর মেয়ে বিবাহ করিয়া অতপর পৈতৃক ভিটায় বাস করিলেই মনে শান্তি পাইবেন, এখন ইহাই তাহার বিশ্বাস। তাই আজ 25 বৎসর পরে নন্দলাল দেশে ফিরিয়াছেন। বলা বাহুল্য, বিনয়বাবু প্রথমে নন্দলালকে চিনিতে পারিলেন না। পরে পরিচয় পাইয়া খুব সমাদর করিয়াই তাহাকে গৃহে রাখিলেন। সেদিন অর্ধরাত্রি পর্যন্ত 2 বন্ধুর সুখ দুঃখের কথা আর ফুরায় না। সপ্তাহ মধ্যে গ্রামে রটনা হইয়া গেল নন্দ চাটুর্যে ভাওয়ালপুরে ওকালতি করিয়া একেবারে টাকার কুমির হইয়া দেশে ফিরিয়াছেন। বিবাহ করিবার জন্য একটি ডাগর মেয়ে এবং ক্রয় করিবার জন্য জমিদারি সম্পত্তি খুঁজিতেছেন। পৈতৃক ভিটায় এক ইমারত তৈরি হইবে। কলিকাতায় মার্টিন কোম্পানি তাহার নকশা প্রস্তুত করিতেছে, ইত্যাদি। এই জনরবের কিছু যে ভিত্তি ছিল না এমন নহে। দূর গ্রামবাসী যে ধনী মহাজন বিনয়বাবুদের বিরুদ্ধে ডিক্রি বলে ফুলপুর গ্রাম নিলাম খরিদ করিয়া লইয়াছিলেন, এখন তিনি ইহা বিক্রয় করিতে প্রস্তুত আছেন, কিন্তু দর হাঁকিয়াছেন অসম্ভব। দরের কষামাজা চলিতেছে। গৃহ নির্মাণের জন্য কার্তিক মাসে স্টক প্রস্তুত আরম্ভ হইবে, তাহার জন্য জমি ঠিক হইয়াছে এবং গ্রামের কয়েকজন মাতব্বর লোক খুব একটি ভালো মেয়ে খুঁজিয়া দিবার ভার স্বেচ্ছায় গ্রহণ করিয়াছেন। একে একে
অনেকগুলি মেয়ে দেখা হইল, কিন্তু কোনোটি তাদৃশ্য পছন্দ হইল না। বেশি ডাগর মেয়ে পাড়া গাঁয়ে পাওয়া একটু শক্ত। যাহাও বা দুই একটি আছে, তাহারা সুন্দরী নহে। একটি মেয়ে পাওয়া গিয়াছে, বয়স 14-15, উজ্জ্বল শ্যামবর্ণা। আরেকটি আছে, খুব সুন্দরী বটে, কিন্তু বয়স তাহার 12 বৎসর মাত্র। এই দুইটি মেয়ে সম্বন্ধে নন্দবাবু বিষম দ্বিধায় পড়িয়া গিয়াছেন। কাহাকে মনোনীত করিবেন স্থির করিতে পারিতেছেন না। পাড়ার একজন রসিক ঠাকুরদা বলিয়াছেন, তুমি তো কুলীনের ছেলে হে, তার আর ভাবনা কি? ও দুটিকেই বিয়ে করে ফেলো, ল্যাঠা চুকে যাক। আগামী রবিবারে বিনয়বাবুর পুত্রের অন্নপ্রাশন। স্বর্ণকার ডাকাইয়া বৈঠকখানায় বসিয়া নন্দবাবু বন্ধু তনয়ের মুখ দেখিবার জন্য একছড়া হার ফরমায়েশ দিতেছিলেন। এমন সময় একখানি চিঠি হাতে করিয়া হাসিতে হাসিতে বিনয়বাবু প্রবেশ করিলেন। নন্দ জিজ্ঞাসা করিলেন, কি হে, হাসছ কেন? বিনয় বলিলেন, আগে শ্যাকরাকে বিদায় করো, তারপর বলছি। স্বর্ণকারকে কয়েকটি গিনি ও উপযুক্ত উপদেশ দিয়া, বুঝলে তো, শনিবার বিকেলবেলা হাত ছড়াটি চাই চাই, দেখো যেন দেরি না হয়, প্রভৃতি কথায় সাবধান করিয়া নন্দবাবু তাহাকে বিদায় দিলেন। তখন নিরিবিলি পাইয়া বিনয়বাবু বলিলেন, ওহে, ডাগর মেয়ে করে হেদুচ্ছ, একটি খুব ডাগর মেয়ে আসছে। কোথা আসছে? এই আমাদের বাড়িতেই আসছে। কোথা থেকে আসছে? কলকাতা থেকে। আমার মেজ শালা হরিভূষণ কলকাতায় থাকেন। তিনি তার স্ত্রী ছেলে মেয়ে নিয়ে খোকার অন্নপ্রাশনে আসছেন। এই মেয়েটি আমার শালাজ ঠাকুরনের মাস্তুতো বোন। তারা অন্য বাড়িতে থাকে, সেও এদের সঙ্গে আসছে। তুমি দেখেছ সে মেয়েকে? দেখেছি, গত বছর কলকাতাতেই দেখেছি। কেমন দেখতে? বয়স কত? দেখতে খুব সুন্দরী যে তা নয়, তবে মুখশ্রী গড়ন পিটন বেশ। কথাগুলি তার ভারী মিষ্টি। বয়স এই 16 কি 17 হবে আর কি। কিন্তু তাই বলে লাফিয়ে উঠো না ভায়া, কিঞ্চিত বাধাও আছে। বলিয়া বিনয়বাবু ওষ্ঠযুগল কুঞ্চিত করিলেন। নন্দলাল উৎকণ্ঠিত হইয়া জিজ্ঞাসা করিলেন, কি বাধা? তারা ব্রহ্মজ্ঞানী। শুনিয়া নিরাশভাবে নন্দলাল বলিলেন, ব্রহ্মজ্ঞানী? তবে আর কি হবে, বেল পাকলে কাগের কি বলো? তা তিনি ব্রহ্মজ্ঞানী হয়ে হিন্দুর বাড়িতে যে আসছেন, বাড়িতে শালগ্রাম আনতে হবে, সহ্য করতে পারবেন? বিনয়বাবু বলিলেন, সে ওসব ধর্ম নিয়ে মাথা ঘামায় না। সে হলো একজন কবি। মাসিক পত্রে শ্রীমতী কাননবালা দেবী সই করা কবিতা ছাপা হয়, দেখেছ কখনো? কই না। চিরকাল পড়ে আছো খোট্টার দেশে, বাংলা সাহিত্যের কোনো খবরই রাখো না। এ সেই কবি কাননবালা। বেশ লেখাপড়া জানে তাহলে? খুব। সে কি করতে আসছে জানো? পাড়াগাঁ দেখতে আসছে। আজকাল পাড়াগাঁ বর্ণনা করা কবিদের ভারী ফ্যাশন হয়েছে কি না? যত জেলে কলু হাড়ি মুচির ঘরকন্যার কথা, পানাপুকুর পচা ডোবা শেওড়া বনের বর্ণনা, কবিরা আদা জল খেয়ে বর্ণনা আরম্ভ করে দিয়েছেন। কাননবালা তো কখনো পাড়াগাঁ দেখেনি, চিরকাল কলকাতাতেই মানুষ। ওই সব বর্ণনা করতে না পেরে অন্য কবিদের কাছে সে হেরে যাচ্ছে, তাই তার খেয়াল হয়েছে পাড়াগাঁ দেখবে। এই যে আমার শালাজ কি লিখেছেন দেখো না।
বলিয়া বিনয়বাবু পত্রখানি নন্দলালের হস্তে দিলেন। নন্দলালবাবু পকেট হইতে চশমা বাহির করিয়া ধীরে ধীরে পত্রখানি পাঠ করিলেন। শেষে বলিলেন, তা এসে দেখুন, পানাপুকুর শেওড়া বনের কিছু অভাব নেই এখানে। আমরাও সেই সুযোগে কবি দর্শন করে নিই। শুক্রবার হইতেই বিনয়বাবুর গৃহে জ্ঞাতি কুটুম্ব সমাগম আরম্ভ হইল। শনিবার অপরাহ্নে গাড়িতে হরিভূষণবাবু সপরিবারে আসিয়া পৌঁছিলেন। শ্যালক ও শ্যালক পত্নীকে অভ্যর্থনা করিয়া বিনয়বাবু অন্তঃপুরে লইয়া গেলেন। সোনার চশমা চোখে বছর 22-23 বয়সের এক যুবক ব্যাগ হাতে করিয়া বৈঠকখানায় প্রবেশ করিল। ব্যাগটা ধূপ করিয়া ফেলিয়া চৌকির উপর বসিয়া খবরের কাগজ নাড়িয়া নিজেকে হাওয়া করিতে লাগিল। উফ, কি গরম, ফ্যানও নেই দেখছি, বলিয়া ঊর্ধ্বে দৃষ্টিপাত করিল। নন্দবাবু সেইখানে বসিয়াছিলেন। বলিলেন, পাড়া গাঁয়ে আর ফ্যান কোথায় পাবেন বলুন? এখানে তো বিদ্যুতের কল নেই। যুবক বলিল, গোটা কতক ইয়স্ট ফ্যান এনে রাখলেই হয়, কেরোসিন তেলে চলে, কিংবা টানা পাখা। নন্দবাবু বলিলেন, তা আছে বই কি, বড় বড় লোকের বাড়িতে আছে, আমাদের তো অবস্থা সেরকম নয়। এ কথা শুনিয়া যুবক যেন একটু অপ্রতিভ হইল। বলিল, আর পাড়া গাঁয়ে বোধ হয় অত দরকারও হয় না, চারিদিকে এইসব খাল বিল বন জঙ্গল থাকাতে অনেকটা ঠান্ডা রাখে। মশাই কি এই বাড়িরই? নন্দলাল বলিলেন, না, আমি এ বাড়ির নই, এরা আমার বন্ধু, জ্ঞাতিও বটে। আপনার নামটি কি? যুবক বলিল, আমার নাম দেবকুমার মুখোপাধ্যায়। হরিভূষণবাবু যিনি এসেছেন, উনি সম্পর্কে আমার ভগ্নিপতি হন। নন্দলালবাবু বলিলেন, ও, তা বেশ বেশ, তামাক ইচ্ছে করুন, বলিয়া হুকাটি বাড়াইয়া দিলেন। দেবকুমার বলিল, সর্বনাশ, হুঁকোর জাতটি এক্ষুনি মারা যাবে, আমি যে ব্রাহ্ম, বলিয়া সে হাহা করিয়া হাসিতে লাগিল। শেষে বলিল, আমি তামাক খাইনি। নন্দলাল বলিলেন, হলেনি বা ব্রাহ্ম, তাতে কি হয়েছে? হুঁকোর জাত যাবে কেন? ওসব প্রেজুডিস আমার নেই। অন্যান্য 2-4টি কথার পর নন্দলাল জিজ্ঞাসা করিলেন, আপনাদের সঙ্গে কে একটি মেয়ে এসেছেন, তিনি নাকি খুব ভালো পদ্য লিখতে পারেন? যুবক বলিল, কানন? হ্যাঁ, কবিতা লেখে বটে। উনি কি আপনার কেউ হন? আমার মাস্তুতো ভাইয়ের পিস্তুতো বোন। ওদের বাড়িতে আমি মানুষ, তবে এখন আলাদা থাকি বটে। মাস্তুতো ভাইয়ের পিস্তুতো বোন পদার্থটা কি নন্দলালবাবু হঠাৎ ধারণা করিতে পারিলেন না। মনে মনে হিসাব করিতে লাগিলেন। এমন সময় বিনয়বাবু আসিয়া বলিলেন, ওহে দেবকুমার, তোমার দিদি ডাকছেন, বাড়ির ভিতর যাও, মুখ হাত ধুয়ে একটু জল টল খাও গে। কেষ্টা, যা, বাবুকে বাড়ির ভিতর নিয়ে যা। দেবকুমার চলিয়া গেলে বিনয়বাবু চুপি চুপি বলিলেন, যদি ব্রাহ্ম মেয়েকে বিয়ে করতে কোনো আপত্তি না থাকে, তবে এই সুযোগ ভায়া, আমি তোমার পথ অনেকটা পরিষ্কার করেও এসেছি। নন্দবাবু আগ্রহের সহিত বলিলেন, কিরকম? বিনয়বাবু হাসিতে হাসিতে বলিলেন, কানন আমায় বললে, জামাইবাবু, আমাকে আমার সারা যে সম্পর্ক ধরে ডাকে কিনা, বললে, জামাইবাবু, 7টি দিন তো আমার মেয়াদ, এই 7 দিনে পাড়া গাঁয়ে যা কিছু দেখবার আছে আমায় দেখিয়ে দিতে হবে কিন্তু। আমি বললাম, বেশ তো, খুব চারিদিকে ঘুরে ঘুরে বেড়াও,
সে বললে, আমি কার সঙ্গে যাব? আপনি আমায় নিয়ে যাবেন? আমি মাথা চুলকে বললাম, আমার তো অত সময় হবে না, আমি বরঞ্চ তোমায় একজন গাইড ঠিক করে দিচ্ছি। আমারই একজন বন্ধু, প্রবীণ লোক, আর তিনিও কবি, তবে বাংলা কবি নন, ফার্সি ভাষায় অতি সুন্দর সুন্দর কবিতা তাঁর আছে। নন্দলাল বলিলেন, এতগুলি মিথ্যে কথা বলেছ? কেন, মিথ্যেটা কি বলেছি? প্রথম নম্বর, আমি নিজে কবি নই। যেসব ফার্সি কবিতা মাঝে মাঝে তোমার কাছে আওড়াই, তা সব বড় কবির রচনা, হাফেজ, সাদি ফিরদৌসি। দ্বিতীয় নম্বর, আমি প্রবীণ লোক নই, আমার বয়স মোটে 41 বছর। মাথায় টাক পড়লে আর চশমা নিলেই কি মানুষ প্রবীণ হয়? বিনয় বলিলেন, ওহে, বুঝছ না, তোমায় প্রবীণ বলে বর্ণনা না করলে মেয়েটি তোমার সঙ্গে বেড়াতে যেতে চাইবে কেন? তারপর কবিতা টবিতা বলে তুমি তোমার নবীনত্ব করে দিও এখন। নন্দলাল বলিলেন, ওকে নিয়ে রোজ আমায় বেড়াতে যেতে হবে নাকি? হবে না, নইলে কে নিয়ে যাবে? কেন, ওই যে ছোকরাটি এসেছে, পিস্তুত বোনের মাস্তুত ভাই নাকি শুনলাম। বিনয় বলিলেন, তাও কি হয়, তোমাকেই যেতে হবে। তুমি কবি শুনে তোমার সঙ্গে দেখা করবার জন্য মেয়েটি অস্থির হয়েছে। আমাকে জিজ্ঞাসা করলে, তার কি কোনো ছাপানো ফার্সি কেতাব আছে? আমি বললাম, তা তো জানি নে। একটু পরেই তিনি জল খেতে ভিতরে আসবেন, সেই সময় তুমি বরং জিজ্ঞাসা করো। নন্দলাল বাবু বলিলেন, তুমি তো ভালো কাণ্ডটি বাঁধিয়ে বসেছ দেখছি। ওসব স্বাধীনতাওয়ালা মেয়ে ছেলের সঙ্গে আমি কি বেড়াতে পারি? আমার 14 পুরুষে কখনো বেড়ায়নি। সেসব আমি পারবো না ভাই। আমরা সেকেলে মানুষ, ওসব ইংরেজি ধরন ধারণ জানিও না, বুঝিও নে। কি বলতে কি বলবো, আর শেষে আমায় একটা জানোয়ার ঠাওরাবে। কিন্তু অর্ধ ঘণ্টা পরে নন্দবাবু যখন অন্তঃপুরে প্রবেশ করিলেন, কাননবালা আসিয়া প্রণাম করিয়া অতি সহজভাবে তাহার সহিত কথাবার্তা কহিতে আরম্ভ করিল। তখন স্বাধীনতাওয়ালা মেয়ে ছেলে সম্বন্ধে নন্দলালবাবুর সকল শঙ্কা দূর হইয়া গেল। এমনকি যে যে পত্রিকায় কাননবালার কবিতা ছাপা হইয়াছে, তা যদি সঙ্গে থাকে তবে সেগুলি দেখিবার জন্য তিনি আগ্রহ প্রকাশ করিলেন। বিনয়বাবুর ছেলের অন্নপ্রাশন হইয়া গেল। সোমবার প্রাতের ট্রেনে হরিভূষণবাবু কলিকাতায় ফিরিয়া গেলেন। দেবকুমার রহিল, সে 1 সপ্তাহ পরে মেয়েদের লইয়া যাইবে। প্রতিদিন প্রাতে ও অপরাহ্নে কাননবালা সাজিয়া গুজিয়া জুতা মোজা পরিয়া নন্দলাল বাবুর সঙ্গে পাড়া গাঁ দেখিতে বাহির হয়। চাষাভূষার বাড়ির মধ্যে প্রবেশ করিয়া তাহাদের মেয়েদের সঙ্গে নানা গল্প জুড়িয়া দেয়। নন্দলাল বাবু বাহিরে বসিয়া কলাপাতার নলে দা কাটার তামুক সেবন করেন। কাননবালা মাঠে গিয়া চাষাদের লাঙল চষা, পুকুর ধারে দাঁড়াইয়া জেলেদের মাছ ধরা, ছুতার বাড়ি ছুতার মেয়েদের চিঁড়ে কোটা, এইসব দেখিয়া বেড়ায় এবং প্রশ্নে প্রশ্নে নন্দলাল বাবুকে অস্থির করিয়া তোলে। মাঝে মাঝে পকেট হইতে ছোট একখানি খাতা বাহির করিয়া নোট করিয়া লয়। নোটগুলি কতকটা এই ধরনের: ছোট ছোট ছেলে মেয়েদের কোমরে এক প্রকার রঙিন সুতা বাঁধা থাকে, তাহাকে ঘুনসি বলে। মেয়েরা চেরা বাঁশে নির্মিত এক প্রকার লম্বা গোল পাত্রে পুকুরঘাট হইতে চাউল ধুইয়া আনে, ওই পাত্রের নাম ধুচুনি। পল্লীগ্রামে তামাককে গুড়ুক এবং দাড়ি কামানোকে খেউরি হওয়া বলে। বর্ষাকালে বনে জঙ্গলে পাতাল ফোন নামক এক প্রকার বৃহৎ লাল ফুল, ডাল নাই পাতা নাই, মাটি ফুঁড়িয়া বাহির হয়, অনেক দূর হইতে ইহার দুর্গন্ধ পাওয়া যায়, ইত্যাদি। শ্রান্ত হইলে পাকা সড়কের পুলের আলিশায় বসিয়া দুইজনের সূর্যাস্তের শোভা দেখে। নন্দবাবু মাঝে মাঝে ফার্সি কবিতা আবৃত্তি করিয়া তাহার অর্থ বুঝাইয়া দেন।
এক একটির কবিত্ব সৌন্দর্যে কাননবালা একেবারে উচ্ছ্বসিত হইয়া ওঠে। খাতা বাহির করিয়া সমগ্র কবিতাটি অর্থসহ লিখিয়া লয়। এইরূপে দিনের পর দিন কাটিতে লাগিল। দেবকুমার নন্দবাবুর সহিত বৈঠকখানাতেই শয়ন করিত। একদিন রাত্রে সে বলিল, নন্দবাবু, আপনি শুনলাম অবিবাহিত? নন্দবাবু বলিলেন, হ্যাঁ। আপনি শুনলাম একটি বয়স্থা সুন্দরী মেয়ে খুঁজছেন, কিন্তু মনের মতনটি পাচ্ছেন না। নন্দলালবাবু হাসিয়া বলিলেন, হ্যাঁ, তাই বটে। তুমি ঘটকালি করবে নাকি? দেবকুমার বলিল, যদি বলেন তো পারি বই কি। আচ্ছা, আপনার তো ব্রাহ্মদের সম্বন্ধে কোনো প্রেজুডিস নেই, সেদিন বললেন। যদি একটি বয়স্থা সুন্দরী ব্রাহ্ম মেয়ে পান, তাহলে কোনো আপত্তি আছে কি? নন্দবাবু বলিলেন, কোথা সে মেয়ে? দেবকুমার বলিল, এই ধরুন আমাদের কাননবালার কথাই যদি বলি, ওর জন্য একটি ভালো পাত্র দরকার তো। নন্দলালবাবু বলিলেন, তা আমাকে কি তুমি ভালো পাত্র ঠাউরালে? কিসে নয়? বিদ্যায়, অর্থে, পদমর্যাদায়। আমার বয়স 40 বৎসর। কথা সংক্ষেপ করিবার জন্যই নন্দলালবাবু 41 স্থানে 40 বলিলেন, অথবা বলিবার ভুল, তাহা আমরা অবগত নহি। দেবকুমার বলিল, 40 আর বেশি বয়স কি? আমাদের সমাজে তো লোকের নিজে বিলক্ষণ উপার্জনক্ষম না হলে বিবাহই করে না। 40 বৎসরে প্রথম বিবাহ তো আমাদের সমাজে ঢের লোকেরই হয়। নন্দলাল বলিলেন, বয়স সম্বন্ধে আপত্তি না হলেও অন্য বিষয়ে তো আপত্তি হতে পারে। রূপে গুণে কিসে আমি কাননবালার যোগ্য? ওর মা বাপের যদি আপত্তি নাও হয়, ওর নিজের তো আপত্তি থাকতে পারে। দেবকুমার হে 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 করিয়া হাসিতে লাগিল। নন্দবাবু বলিলেন, হাসছ যে? দেবকুমার বলিল, আপনার কথা শুনে। বললেন কি না কানন কি আমায় পছন্দ করবে, তাই হাসি পেল। নন্দবাবু বলিলেন, কেন? তাতে হাসবার কারণ কি হলো? সেই কথাটা গোপনীয়, আপনাকে বলা উচিত হবে কিনা তাই ভাবছি। আচ্ছা, বলি না হয়, কিন্তু কাউকে আপনি বলবেন না প্রতিজ্ঞা করুন। নন্দবাবু অত্যন্ত কৌতূহলের সহিত বলিলেন, আচ্ছা, কাউকে বলবো না। কথাটা কি? দেবকুমার উঠিয়া নিজের মশারি হইতে মুখ বাহির করিয়া নন্দলালবাবুর মশারিতে মুখ চাপিয়া তাহার কানের কাছে বলিল, আপনাকে কাননের ভারী পছন্দ হয়েছে। নন্দলালবাবু উচ্চ শব্দে বলিয়া উঠিলেন, ধুৎ! কিন্তু তাহার বুকের ভেতরটা গুড় করিতে লাগিল। দেবকুমার বলিল, সত্যি বলছি আপনাকে। নন্দ বলিলেন, যাও যাও, ঠাট্টা করতে হবে না। কিসে বুঝলে শুনি? ই আর বোঝা বুঝি কি, কারণের কথাতেই আমি বুঝেছি। কথাতেই? কি বলেছে সে? আপনার কথা সে যেরকম করে বলে তাতেই বেশ বুঝতে পারা যায়। আপনার সুখ্যাতি তার মুখে আর ধরে না। আপনার ফার্সি কবিতা শুনে সে একেবারে মুগ্ধ হয়ে গেছে। সত্যি কথাটা বলেই ফেলি, সে স্পষ্টই আমাকে বলেছে, নন্দবাবুকে আমি ভালোবাসি। আমার সঙ্গে ছেলেবেলা থেকেই ওর ভাব কি না। এক বাড়িতে ছিলাম, একসঙ্গে খেলা করেছি। আমার কাছে ওর কোনো কথাই গোপন নেই। এমন কথা পর্যন্ত বলেছে, উনি তো একটি ডাগর মেয়ে খুঁজছিলেনই। কি জানি, যদি আমাকে ওর পছন্দই হয়, আমাকে প্রপোজই করেন, আমার বাপ মা রাজি হবেন তো? এই তো অবস্থা মশাই, আপনাকে খুলেই বললাম। দোহাই আপনার, কথা যেন প্রকাশ না হয়।
নন্দবাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আশ্চর্য তো! আমারই প্রথম প্রথম একটু আশ্চর্য ঠেকছিল যে আপনার দিকে ও এরকম ঢলে পড়ল কেন। তারপর ভেবেচিন্তে কারণটা বেশ জলের মতো বুঝতে পারলাম। এ সম্বন্ধে আমার একটা থিওরি আছে কি না। কি থিওরি? থিওরিটা এই, 2 আর 2 4, 3ও নয়, 5 নয়। সেই রকম উপযুক্ত বয়সের ও সামাজিক অবস্থার একজন মেয়ে কবি আর একজন পুরুষ কবিকে একসঙ্গে করে দিন, তারা পরস্পরকে ভালোবাসবেই বাসবে। কিন্তু অন্য কিছু হলে হবে না, দুজনেই কবি হওয়া চাই। কবিদের প্রাণটা ভারী মোলায়েম কিনা। আপনিও কবি না, প্রতিবাদ করবেন না। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলই ফুটিল। ইলো আর টিলো মিল করতে জানলেই কবি হয় না। যার কবির হৃদয় আছে সেই কবি। সেই হিসেবে আপনি কবি, দুজনেই কবি। সুতরাং 2 আর 2 4 হয়েছে। ই আর নতুন কথা কি? নন্দবাবু নীরবে কি ভাবিতে লাগিলেন। দেবকুমার 8 মিনিট কাল অপেক্ষা করিয়া গম্ভীরভাবে বলিল, নন্দবাবু, কি? একটি কথা আপনাকে জিজ্ঞাসা করব। ঈশ্বর সর্বব্যাপী, এ কথা মানেন তো? নন্দবাবু ভাবলেন, আমার ব্রাহ্মধর্ম গ্রহণে কোনো আপত্তি হইবে কিনা তাহা জানিবার জন্যই বোধহয় জেরা করিতেছে। বলিলেন, মানি বই কি। দেবকুমার বলিলেন, ঈশ্বর সর্বব্যাপী, এখানেও তিনি উপস্থিত। আপনি ঈশ্বর সাক্ষী করে বলুন দেখি, কাননবালার প্রতি এ কদিনে আপনার কিঞ্চিত প্রেম ভাব হয়েছে কিনা? কয়েক মুহূর্ত নীরব থাকিয়া নন্দবাবু বলিলেন, হয়েছে। দেবকুমার বলিয়া উঠিল, তাহলে আমার থিওরি নিঃসংশয় প্রমাণ হয়ে গেল। আপনারা যখন পরস্পরকে ভালোবেসেছেন তখন এর একমাত্র স্বাভাবিক পরিণাম বিবাহ। কথাটা আপনি ভেবে দেখবেন নন্দবাবু। আজ আর এ বিষয়ে আপনাকে কিছু জিজ্ঞাসা করব না। কাল দুজনে কোনো সময়ে নিরিবিলিতে এ কথা হবে। বলিয়া দেবকুমার পাশ ফিরিয়া চক্ষু মুদ্রিত করিল এবং অল্পক্ষণ মধ্যেই নাসিকা ধ্বনি আরম্ভ করিল। নন্দলাল কিন্তু সারা রাত্রি চক্ষুর পাতা বুঝিতে পারিলেন না। পরদিন নিভৃতে দেবকুমারের সহিত সাক্ষাৎ হইলে নন্দলাল তাহাকে বলিলেন, ভায়া, কাননকে আমি বিবাহ করতে প্রস্তুত আছি, কিন্তু প্রপোজ কি করে করতে হয় আমি তা কিছুই জানি না। ওর বাপ মাকে চিঠি লিখব না কি করব? আমি তো ভাই এসব ব্যাপারে একেবারে আনাড়ি। কি করতে টরতে হবে সব আমায় বলে দাও। দেবকুমার বলিল, আমরা তো আজ রাত্রে ট্রেনেই চললাম। 2-4 দিন পরে আপনাকেও তাহলে কলকাতায় আসতে হয়। তারপর ওদের বাড়ি আপনাকে আমি নিয়ে যাব। ওর বাপ মার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেব। আপনি যাতায়াত আরম্ভ করবেন। তারপর দেবকুমার বলিল, যাতায়াত করতে করতে একদিন সুযোগ বুঝে কাননের কাছেই আপনি প্রপোজ করবেন। তারপর কানন রাজি হলে, রাজি তো হবেই, ও তো আপনারই দিকে, তারপর ওর বাপ মাকে বলতে হবে। তাদের মন আমি আগে থাকতেই ভিজিয়ে রাখবো এখন। তারা সম্মতি দিলেই বিবাহ স্থির হবে। অর্থাৎ আমরা যাকে এনগেজমেন্ট বলি তাই হবে। তারপর থেকেই ওরা আপনাকে প্রায় আহারের নিমন্ত্রণ করবেন। একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, আপনি ছুরি কাঁটা ব্যবহার করতে জানেন তো? ওরা আবার টেবিলে খান কিনা?
না, ছুরি কাঁটা তো কখনো ধরিনি ভাই। আচ্ছা, সে আপনাকে আমি শিখিয়ে নেব। এমন কিছু শক্ত নয়, 2-4 দিন অভ্যেস করলেই হবে। আপনি কলকাতায় আসুন তো। ভালো কথা। রাম পাখি টাখি আপনার চলে? নন্দলাল বলিলেন, না ভাই, কিন্তু ওটা তো কখনো খাইনি। না খেলে কি নিতান্তই চলবে না? দেবকুমার একটু চিন্তিত হইয়া বলিল, চলা একটু শক্ত বটে, আর কিছু নয়। ওরা মনে করতে পারেন লোকটা ভারী কুসংস্কারাপন্ন। আজকাল না খাচ্ছে কে, ওটা আর শিখে নিতে পারবেন না? তা নেহাত যদি দরকার হয়, না হয় শিখেই নেব, তার জন্য আটকাবে না। সারা দিন ধরিয়া দুজনে নানা রূপ পরামর্শ চলিল। স্থির হইল দেবকুমার কলিকাতায় পৌঁছিয়াই ইহার জন্য একটি ছোটখাটো বাড়ির সন্ধান করিবে। বাড়ি ও চাকর বামুন ঠিক করিয়া সংবাদ দিলেই নন্দলালবাবু কলিকাতা যাইবেন। দেবকুমার কাননবালা প্রভৃতিকে লইয়া রাত্রের ট্রেনেই কলিকাতা চলিয়া গেল। পরদিন প্রাতে বিনয়বাবুও একটু কাজে গ্রামান্তর গমন করিলেন। 2-3 দিন পরে ফিরিবেন। নন্দলালবাবুর মনটা বড় উদাস, কিছুই আর ভালো লাগে না। লোকজন সাক্ষাৎ করিতে আসিলে বিরক্ত হন, কোথাও বাহির হন না, বৈঠকখানার বারান্দায় চুপটি করিয়া বসিয়া তামাক খান, আর মনের মধ্যে কাননবালাকে ধ্যান করেন। কবে সে কোন মিষ্ট কথাটি বলিয়াছিল, দিনে 10 বার তাহাই মনে পড়ে। কেবলই কল্পনা করেন কাননের সহিত যেন তাহার বিবাহ হইয়াছে। কানন তাহার নবনির্মিত গৃহখানি আলো করিয়া রহিয়াছে। সুখের ও আনন্দের পার নাই, কুল নাই। ভাবিতে ভাবিতে নন্দবাবু বিহ্বল হইয়া পড়েন। খালি মনে হয় কানন এখন কলিকাতায় কি করিতেছে, তাহারই কথা ভাবিতেছে কিনা। কলিকাতায় যাইবার জন্য, কাননকে আবার দেখিবার জন্য তাহার প্রাণটা ছটফট করিতে লাগিল। 3 দিন পরে বিনয়বাবু বাড়ি ফিরিলেন। বন্ধুর মনটি উদাস দেখিয়া বলিলেন, ভায়া, তুমি যেন একটু হতাশ হয়েছ মনে হচ্ছে। আমি বলি কি, ওই উজ্জ্বল শ্যামবর্ণ মেয়েটিকেই বিয়ে করে ফেল। আমি শুনলাম অন্য মেয়েটির চেয়ে রূপে একটু খাটো হলেও গুণে সেটুকু পুষিয়ে নিয়েছে। আমার স্ত্রী বলছিলেন মেয়েটির স্বভাবটি ভারী নরম, যেমন বুদ্ধি বিবেচনা, সেবা যত্ন করতেও তেমনই পটু। কি বলো, কথা দেব ওর বাপকে? নন্দলালবাবু বলিলেন, না ভাই, থাক, আমি ওকে বিয়ে করতে চাই নে। তবে কাকে বিয়ে করতে চাও? যাকে চাই তাকে দিতে পারবে? কাকে চাও শুনি? কাননবালাকে। বিনয়বাবু বলিলেন, বলো কি হে, হ্যাঁ, ব্রাহ্ম মেয়ে বিয়ে করবে? জাতটি যাবে যে। জাত গেল তো বয়েই গেল। বিনয় কিয়ৎক্ষণ অবাক হইয়া বন্ধুর মুখপানে চাহিয়া রহিলেন। শেষে বলিলেন, ও কি কথা হে, সত্যি বলছো তুমি? নন্দবাবু যেন একটু অধীর হইয়াই বলিলেন, তোমার যে অন্ত পাওয়া ভার দেখছি। গোড়ায় তুমিই বলেছিলে খাসা একটি ডাগর মেয়ে আসছে, যদি বিয়ে করতে চাও তো এই সুযোগ। এখন এরকম কথা বলছো কেন? বিনয়বাবু বলিলেন, আমি তখন আমোদ করে বলেছিলাম বই তো নয়। আমি কি তখন জানি যে সত্যিই তুমি ব্রাহ্ম মেয়ে বিয়ে করবার জন্য খেপবে, বিশেষ এই বয়সে? ইহার পর নন্দলাল নিজের মনের অবস্থাটা অল্পে অল্পে সবই বিনয়বাবুকে বলিলেন। দেবকুমার যাহা যাহা বলিয়া গিয়াছে সকল কথা নয়, তাহারও
কিছু কিছু প্রকাশ করিলেন। সকল কথা শুনিয়া বিনয়বাবু বলিলেন, তাই তো হে, বুড়ো বয়সে তোমায় এ রোগে ধরল? এ তো বড় সোজা রোগ নয়। নন্দ বলিলেন, রোগ তো সোজা নয়, আরোগ্য হতেও ইচ্ছে করে না। বিনয়বাবু হাসিয়া বলিলেন, ও রোগের লক্ষণই তো তাই ভায়া। তা তোমার মনের ভাব যখন ও রকমটাই দাঁড়িয়েছে, তখন বিবাহ করো, আমি বাধা দেব না। আর ব্রাহ্ম হলেও ব্রাহ্মণের মেয়ে তো বটে। ওর বাপ ব্রাহ্ম হওয়ার আগে মস্ত কুলীন ব্রাহ্মণ ছিলেন। বিয়েটা তো হয়ে যাক, তারপর দুজনে একটা প্রায়শ্চিত্ত টিত্ত করে নিও। ফুলপুর যদি তোমায় কিনে দিতে পারি, আশা তো আছে পারবো, তখন তুমি হবে গ্রামের জমিদার। কোনো বেটা ট্যাঁফও করতে পারবে না। ভট্টাচার্যি মশাইদের। নন্দলাল বলিলেন, তাই হবে, সেই ব্যবস্থাই হবে। শুভ কর্মটা তো আগে হয়েই যাক। এখন থেকে গাছে কাঁঠাল গোঁফে তেল দিয়ে দরকার নেই। বিনয় হাসিয়া বলিলেন, যেরকম শুনছি সে তো হয়েই গেছে। ধরো, কথায় বলে গাই বাছুরে ভাব থাকলে বনে গিয়ে দুধ খাওয়ায়। নন্দলাল কৃত্রিম রোষে বলিলেন, চুপ, এটা কি একটা উপমা হলো? বিনয়বাবু বলিলেন, কেন, মন্দ কি হলো? তুমি একটা উপমা দিলে, তাই আমিও একটা দিলাম। সম্পর্কে গাই বাছুর না হলেও বয়সে তো বটে। বলিয়া তিনি হাসিতে লাগিলেন। 2 দিন ধরিয়া উভয় বন্ধুতে এ সম্বন্ধে অনেক পরামর্শ হইল। স্থির হইল, এখন বিবাহ করিয়া দেশে না আসিয়া কলিকাতা হইতেই ভাওয়ালপুরে চলিয়া যাওয়া ভালো। বাড়িখানি তৈয়ারি হইতেও অন্তত পক্ষে বছরখানেক লাগিবে। ফুলপুরের বর্তমান অধিকারী এখন যেরূপ মূল্য হাঁকিয়াছেন, কিছুদিন চুপচাপ থাকিলে সে মূল্যও কিছু কমিতে পারে। সকল দিক বিবেচনা করিয়া এখন 2-3 বছর এখানে বধূসহ না আসাই ভালো। কয়েকদিন পরে কলিকাতা হইতে দেবকুমারের পত্র আসিল। বাড়ি প্রভৃতি ঠিক হইয়াছে। নন্দলালবাবু কলিকাতা যাত্রা করিলেন। বিনয়বাবু স্টেশনে গিয়া তাহাকে গাড়িতে তুলিয়া দিয়া আসিলেন। আজ 1 মাস নন্দবাবু কলিকাতায় আসিয়াছেন। কাননবালার পিতা সুরেশবাবুর সহিত তাহার বেশ আলাপ পরিচয় হইয়াছে। যাতায়াতও আরম্ভ করিয়াছেন। কাননের মাতা বলিয়া থাকেন, লোকটি ভারী চমৎকার, এমন সরল আর অমায়িক যেন ছেলে মানুষটি। প্রায়ই বিকেলবেলা উহাদের বাটিতে যান। ভাওয়ালপুর রাজ্যে নানাবিধ গল্প করেন। ফার্সি কবিতা আবৃত্তি করিয়া তাহার অর্থ বুঝাইয়া দেন। কাননবালা একখানি মস্ত খাতায় ইহার নিকট শ্রুত ভালো ভালো ফার্সি টুকিয়া রাখে। খাতা প্রায় ভরিয়া আসিল। সে ইহার নিকট ফার্সি কবিতা পড়িতে আরম্ভ করিয়াছে। যে যে মাসিক পত্রে কাননের কবিতা বাহির হয়, নন্দবাবু তাহার সবগুলির গ্রাহক হইয়াছেন। কাননের অনেক কবিতা তিনি ফার্সিতে তর্জমাও করিয়াছেন। শীঘ্র সেগুলি বহি করিয়া ছাপাইবেন। কিন্তু একটা বিষয় নন্দবাবু কিছুই বুঝিতে পারেন না। দেবকুমার কাননের মনের ভাবের যে সংবাদ দিয়াছিল, অদ্যাবধি কাননের ব্যবহারে তাহার কিছুমাত্র বাহ্য চিহ্ন নন্দবাবু দেখিতে পান না। ভাবেন, দেবকুমার কি তবে উপহাস করিয়া ওই সকল কথা বলিয়াছিল, না তরুণীর স্বাভাবিক লজ্জাবশতই কানন তাহার মনোভাব প্রকাশ করে না? নন্দবাবু সুযোগের প্রতীক্ষায় রহিলেন। একদিন তাহার পৌঁছিতে একটু বিলম্ব হইল। সেখানে গিয়া শুনিলেন, সুরেশবাবু স্ত্রীকে নিয়ে কোথায় নিমন্ত্রণে গিয়াছেন। কানন বাড়ি আছে।
কাননের সঙ্গে বসিয়া তিনি গল্প গুজব ও কাব্যালোচনা করিতে লাগিলেন। সন্ধ্যার পর ছাদে জ্যোৎস্নায় বেড়াইতে বেড়াইতে নন্দবাবু কাননকে নিজের মনের কথাটি বলিলেন। শুনিয়া কাননবালা যেন কাঠ হইয়া গেল। কিছুক্ষণ সে কথা কহিতে পারিল না। নন্দবাবু বলিলেন, বলো কানন, উত্তর দাও। আমি নিজেকে তোমার পায়ের কাছে রেখে দিলাম। বলো কানন, তুমি আমায় নেবে কিনা? এ 1.5 মাস দিনে তুমি আমার ধ্যান, রাত্রে তুমি আমার স্বপ্ন। তোমার আশাতেই আমি প্রাণ ধরে আছি। বলো, তুমি আমার আশা পূর্ণ করবে কিনা? এইবার কাননের চোখে জল আসিল। সে রুদ্ধ কণ্ঠে বলিল, নন্দবাবু, এ কথা আপনি আমায় কেন বলছেন? ছি ছি, আর বলবেন না। বড় ভাইকে কিংবা অন্য কোনো বয়োজ্যেষ্ঠ আত্মীয়কে লোকে যে চোখে দেখে, আমি যে এতদিন আপনাকে ঠিক সেই চোখেই দেখে এসেছি। আপনার কাছে আমি কত শিখেছি। আমি ছাত্রী, আপনি গুরু। আপনার আমার মধ্যে এই সম্পর্কই তো এতদিন জানতাম। নন্দলাল বলিলেন, কানন, তোমার আমার মধ্যে বয়সে যা তফাৎ, তাতে আমাকে ওরকম মনে করা তোমার পক্ষে বিচিত্র নয়। আমি তোমার নিতান্তই অযোগ্য, তা আমি বেশ জানি। কিন্তু যে অযোগ্য, তাকে কি খুব সামান্য একটুখানি ভালোবাসা যায় না? আমি এমন বলছি নে যে আজ থেকেই তুমি আমাকে লায়লা যেমন মজনুকে ভালোবাসতো, সেই ভালোবাসা আমায় দাও। আমি খুব সামান্য পেলেও এখন বেঁচে যাই কানন। তুমি আমার গৃহিণী হও, হয়তো কালক্রমে। কানন বলিয়া উঠিল, তাও অসম্ভব নন্দবাবু, তা একেবারেই অসম্ভব। আপনি আমার কাছে যা চাচ্ছেন, তার কণামাত্র আপনাকে দেওয়া আমার পক্ষে অসম্ভব। নন্দবাবু বলিলেন, এখনই না হোক, পরে যদি। কানন প্রায় কাঁদিতে কাঁদিতে বলিল, সারা জীবনেও তো পারব না নন্দবাবু। আপনি আমায় মাপ করুন, আমার অপরাধ নেবেন না। আমি তো জানতাম না নন্দবাবু, আমি যে কিছুই তখন বুঝতে পারিনি। নন্দলাল বাবু কিয়ৎক্ষণ নিস্তব্ধ হইয়া থাকিবার পর বলিলেন, তুমি আমায় মাপ করো কানন, আমারই ভারী ভুল হয়ে গেছে। যদিও জিজ্ঞাসা করবার আমার কোনো অধিকার নেই, তুমি কি আর কাউকে? কানন বলিল, ও কথা জিজ্ঞাসা করবার আপনার খুব অধিকার আছে নন্দবাবু। আপনাকে আমি নিজের ভাইয়ের মতো মনে করি। তাহার পর কানন অপেক্ষাকৃত নিম্ন স্বরে বলিল, আপনি যা অনুমান করেছেন তাই ঠিক। তিনি কোথায়? বিলাতে। 3 মাস পরে ফিরে আসবেন। কয়েক মুহূর্ত অপেক্ষা করিয়া একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া নন্দবাবু উঠিয়া দাঁড়াইলেন। বলিলেন, আচ্ছা কানন, এখন তবে আসি। কানন দাঁড়াইয়া উঠিয়া বলিল, এখনই যাবেন? কলকাতায় এখন আছেন তো? না, কালই চলে যাব। ফুলপুর যাবেন? হ্যাঁ, সেখানে 2-1 দিন থেকে কাজকর্ম সেরে আবার ভাওয়ালপুরে চলে যাব। আবার কবে আসবেন তা ঠিক নেই। কানন নিজ হাতখানি তাহার দিকে বাড়াইয়া দিয়া বলিল, বলুন নন্দবাবু, আমায় ক্ষমা করলেন? নন্দবাবু বিষাদের হাসি হাসিয়া বলিলেন, আচ্ছা আচ্ছা, সে হয়েছে। বিয়ের সময় আমায় খবর দিও, ভুলো না। কানন আগ্রহের সহিত জিজ্ঞাসা করিল, আপনি আসবেন নন্দবাবু? পারি যদি। এখন আসি তবে।
কানন নীরবে তাহাকে সিঁড়ি অবধি পৌঁছাইয়া দিয়া আসিল। পরদিন ফুলপুরে ফিরিয়া নন্দলাল বিনয়বাবুকে সব কথাই বলিলেন। শুনিয়া তিনি বলিলেন, বটে, এসবই তাহলে ওই দেবাটার কারসাজি? কাল রাত্রেই আমার স্ত্রীর সঙ্গে কথা হচ্ছিল। তিনি বললেন, দেবা একসময় কাননকে বিয়ে করবার জন্য মহা খেপেছিল। কানন রাজি হয়নি। একটি ছেলের সঙ্গে ছেলেবেলা থেকেই নাকি ওর ভাব, তাকে ছাড়া ও আর কাউকে বিয়ে করবে না। সেই ছেলেটি বোধহয় বিলেত গেছে। নন্দবাবু বলিলেন, সম্ভব। সেই আক্রোশে নিজে না পেলে নাই পাক, তার বাড়া ভাতে ছাই দিয়ে সমাজে তাকে অপদস্থ করবার মতলবেই দেবা বোধহয় এই ফন্দিটি এঁটেছিল। পরদিন বিনয়বাবু বলিলেন, ওহে, আজ আমি একটি মেয়ে দেখে এলাম, দিব্যি চেহারা, আর বয়সও 15-16। ও তোমার কাননবালা কোথায় লাগে তার কাছে? যতই যা বলো না কেন, কাননবালার রং উজ্জ্বল শ্যামবর্ণ, তার বেশি নয়। এবার যেটি দেখে এলাম, যেমন মুখ চোখ তেমনি গড়ন, টকটক করছে রং, যেন ইহুদিদের মেয়ে। বংশও ভালো। আমি তোমার কথা বলাতে তারা যেন আকাশের চাঁদ হাতে পেলে। বীরপুরের বাড়ুজ্যেরা আর কি, উঁচু বংশ, কিন্তু এখন অবস্থা খারাপ। সেই মেয়েটিকে বিয়ে করে ফেলো ভায়া, গতস্য শোচনা নাস্তি। ওসব যা হয়েছে ভুলে টুলে যাও। নন্দলাল বলিলেন, না ভাই, সে আমি পারব না, আর না। 2 দিন ধরিয়া বিনয়বাবু নন্দলালকে অনেক জপাইলেন, কিন্তু কোনো ফল হইল না। নন্দলাল ভাওয়ালপুর চলিয়া গেলেন। পরবৎসর কাননবালার বিবাহ সভায় দেখা গেল রাশিকৃত উপহার দ্রব্যের সহিত বহুমূল্য কিংখাপে বাঁধানো সোনার ক্লাস দিয়া আটা একখানি পুস্তক। বহিখানির বাহ্য সৌন্দর্যে আকৃষ্ট হইয়া নিমন্ত্রিতগণ সকলেই সেখানিকে একবার নাড়িয়া চাড়িয়া দেখিলেন। সুন্দর পার্চমেন্ট কাগজে উজ্জ্বল কালিতে ছাপানো ফার্সি কবিতা। কেহই তাহার এক বর্ণও বুঝিতে পারিলেন না। হাইকোর্টের জনৈক উকিল অবশেষে সেখানির পাঠোদ্ধার করিয়া বলিলেন, এগুলি প্রেমের কবিতা, নূতন কবিতা বলিয়াই বোধ হইতেছে। কখনো পড়ি নাই, রচয়িতার নামও ইহাতে ছাপা নাই। একটা ছদ্মনাম মাত্র আছে, তাহার অর্থ ব্যথাতুর। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।